নমস্কার, কেমন আছেন সকলে? আবারও হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প কালীডাঙার বিল, রচনায় সুদীপ্ত দাস। লেখক সুদীপ্ত দাস কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় কর্মরত। লেখালেখির পরিসর ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও বিভিন্ন পত্রিকায়। আজকের গল্প পাঠে সৌরভ, অন্যান্য চরিত্রে গৌরব ও আমি সৌভিক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এছাড়াও আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সেখানে আমাদের গল্পের সমস্ত নোটিফিকেশান সবথেকে প্রথমে শেয়ার করি। শুরু হচ্ছে গল্প কালীডাঙার বিল। শীত শুরুর ঠিক আগে আগে ওই অঘ্রাণ মাসের মাঝামাঝি সময়ে গ্রামের চিত্রটা বেশ খানিকটা অন্যরকম লাগে। তা সে ভোরবেলা মেঠো পথের দুদিকে ঘাসের আগায় শিশির করাই হোক, কিংবা সন্ধে নামার ঠিক পরেই পাকা ধান জমির উপরে সাদা কুয়াশার চাদর বিছিয়ে যাওয়া, দেখতে বড় ভালো লাগে এসব। পাকা ধান কাটার সময় একটা গোটা গ্রাম কেমন যেন উৎসবের আমেজে সেজে ওঠে। পাড়া গ্রামের প্রত্যেকটি বাড়ির খামারে খামারে পাকা ধানের পালু, রাস্তায় পড়ে থাকা ধানের শীষের অবশেষ, এসব কিছুই সরল গ্রাম্য মানুষের মনে বয়ে নিয়ে আসে খুশির হাওয়া। এমনই এক সন্ধ্যায় দৈনন্দিন পাড়ার আড্ডায় জনা কয়েক ছেলে ছোকরার দল মাচার উপরে বসে গুলতানি করছিল। নানা রকম কথাবার্তায় আড্ডাটা বেশ জমে উঠেছে। ঠিক এমন সময় আড্ডায় এসে উপস্থিত হলেন সাধুরাম হালদার। বয়স 50 ছুঁই ছুঁই, মাথা চুলে নিয়ম মাফিক পাকও ধরেছে, গায়ে চামড়া হালকা তামাটে, চেহারায় বেশ একটা দোহারা ভাব। সাধুরাম হালদারের উপস্থিতি যে কোনো জায়গাকে বেশ জমিয়ে দেয়। ছেলে ছোকরার দল ওনাকে সামনে মান্যিগণ্যি করলেও আড়ালে আবডালে তাকে নিয়ে হাসি মশকরা করতে ছাড়েন। তার অবশ্য একটা যুৎসই কারণও আছে, সেসব ক্রমশ প্রকাশ্য। যারা গ্রামের দিকের মানুষ তারা হয়তো জানবে যে পাড়া গাঁয়ের ভিতরে রাস্তার পাশেই বাঁশের মাচা বানানো থাকে লোকজনের বসার জন্য। একসাথে বেশ কয়েকজন লোক সন্ধেবেলায় হাত পা ছড়িয়ে বসে আড্ডা দেওয়া বা তাস খেলার জন্যে মাচার মতন জায়গা জুড়ি মেলা ভার। গ্রামের বাইরে থেকে লোকজন এলে প্রাথমিক আলাপচারিতার পর্বটাও মিটে যায় ওই মাচার উপরে বসে। খানিকটা জিরিয়ে নেওয়া যায় আর কি। মাচার আড্ডায় খৈনি বিড়ির ব্যবহার ওই জায়গার চারপাশটা তামাকের গন্ধে ভরিয়ে রাখে একদম। সাথে মুখরোচক কথাবার্তা তো আছেই, মাঝে মধ্যে কানে আসে গোপন খবরাখবর। হালদার মশাই আড্ডায় এসে বসতেই বয়সে অনেক ছোট, সদ্য স্কুল ফাইনাল পাশ করা ছোকরা অচিন্ত বলে উঠল, আরে হালদার কাকু যে, আসুন আসুন আসুন। তা অনেক দিন পর এলেন যে, কোথাও গিয়েছিলেন নাকি? ছোকরার কথায় কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না সাধুরাম হালদার। মাচার উপরে পা তুলে বসেই পাশে বসা পিন্টু মাহাতোকে বললেন, ওই হে পিন্টু, একটা বিড়ি দাও তো দেখি, আর ভালো করে চুন দিয়ে জম্পেস করে খৈনি বানাও একটু। মুখটা কেমন যেন বিস্বাদ হয়ে আছে। ছেলে ছোকরারা জানে হালদার মশাই নিজের মতো থাকতেই ভালোবাসে। নিজে থেকে কথা শুরু না করলে তার পেট থেকে কথা বের করে আনে কার সাথী। ফস করে দেশলাই জ্বালিয়ে বিড়ি জ্বালালেন সাধুরাম। বেশ লম্বা একটা সুপটান দিয়ে অচিন্ত দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কি যেন বলছি না চিন্ত, আমি সন্ধ্যার আড্ডায় কয়েকদিন আসিনি কেন?
ওই একটু ব্যস্ত ছিলাম আর কি। কয়েকদিনের জন্য মানিকপুর যেতে হয়েছিল মেয়ের বাড়ি। একদম ফুরসত পাইনি বাবা। তা তোমার খবর কি হে? এরপর কি করবে ভাবছো? পড়াশোনাই করবে নাকি বাপের ব্যবসা সামলাবে? অচিন্ত এতটাও আশা করেনি ওনার থেকে। এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, না না কাকাবাবু, এখনো ভেবে উঠতে পারিনি কি করব। ওই চলছে আর কি। সেই এই বয়সে ভাবনা চিন্তা না হওয়ারই কথা। তোমাদের বয়সে এত কিছু ভাবলে আমরা হয়তো আজ অন্য জায়গায় চলে যেতাম। হ্যাঁ, বুঝলে? তা সে যাকগে। তা বলো, কি নিয়ে আড্ডা চলছিল এতক্ষণ তোমাদের? আমি এসে যাওয়াতে সব তো থেমে গেল দেখছি। বিশেষ কিছু আলোচনা নয় তো? আরে না না হালদার কাকা, কি যে বলেন। এই তো গত পরশু বাগদিপাড়ার হারু বাগদির বউটা রেলে মাথা দিয়ে মরল। ওই নিয়েই কথা হচ্ছিল আর কি। পাশ থেকে বলে উঠল সত্যেন সামন্ত। কি বললে? হারুবাগদির বউ রেলে মাথা দিয়েছে? কই, আমি তো কিছু জানি না হে। অবশ্য জানবই বা কী করে? আজ বিকেলেই তো এলাম মানিকপুর থেকে। তা কি হয়েছিল? কিছু খবর টবর পেলে নাকি? কি আর হবে গো হাল্লা দাদা, হারুবাগ দিয়ে একটা পাঁড় মাতাল। রোজ রোজ চোলাই খেয়ে সন্ধেবেলা বউকে পেটাতো। ছেলে মেয়ে তো নেই ওদের। সংসারে প্রাণী বলতে শুধু ওরা দুজনে। কি হবে, মরে গিয়ে বেঁচেই গেছে মেয়েটা। রোজ রোজ এমন অত্যাচার কে সহ্য করবে বলো তো? হাতের তালুতে খৈনি ডলতে ডলতে মাথা নিচু করে কথাগুলো বলল পিন্টু মাহাতো। তা অবশ্য তুমি ঠিকই বলছো, কিন্তু কি জানো তো পিন্টু, অপঘাতে মরলে ঠিকমতো সৎকার হওয়াটা দরকার, না হলে বড্ড জ্বালায় আশেপাশের মানুষকে। আড্ডায় অযাচিতভাবে এমন মুখরোচক কথা উঠে আসবে, তাও আবার স্বয়ং হালদার মশাইয়ের মুখ থেকে, এইটা কেউ বিশেষ আঁচ করতে পারেনি। ঠান্ডায় জড়সড় ভাবটা কাটিয়ে সবাই কেমন যেন সোজা হয়ে বসলো একটু। হালদার মশাইকে একটু খোঁচালে আজ এই ভর সন্ধেবেলায় বেশ জম্পেশ একটি গল্প শোনা যাবে। তা মালুম করতে খুব বেশি মাথা খাটাতে হবে না। কেন হালদার কাকা? সৎকারের কাজ ঠিক মতো না করলে কি হয়? কিছু জানলে বলোই না আমাদের। তোমার তো আবার এইসব ব্যাপারে অভিজ্ঞতা অনেক। হালদার মশাইকে খোঁচানোর কাজটা শেষমেশ করেই দিল সত্যেন সামন্ত। আরে ছাড়ো ভায়া, কি যে বলো তোমরা, আমার আবার অভিজ্ঞতা। ছাড়ো ছাড়ো, ওসব ছাড়ো তো। এই সব বলে ছেলে ছোকরার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই সবাই প্রায় সমস্বরে রে রে করে উঠল। না না কাকা, আজ আপনাকে কিচ্ছুতেই ছাড়ছি না। নিজের মুখে যখন আপনি বলেছেন, তখন কিছু একটা ব্যাপার তো আছেই, বলতেই হবে আপনাকে। ও পিন্টু কাকা, আর দেরি করছো কেন? দাও না দাও না দাও না, হালদার কাকাকে খৈনিটা দাও না। ওদের যেন আর তর সইছে না। বেশ উত্তেজিত হয়ে পিন্টু মাহাতোকে তাড়া লাগালো অচিন্ত। দু আঙুলের টিপে খৈনিটা নিয়ে গালের ভিতর চালান করতে করতে মুখ খুলল সাধুরাম হালদার। অপঘাতে মৃত্যু তো আর স্বাভাবিক ব্যাপার নয়। যে মরে সেই জগতের মোহমায়া কাটিয়ে উঠতে পারে না তাড়াতাড়ি। তাই যতদিন না সেই জগতের মায়া কাটাচ্ছে, ততদিন বড় কষ্টে থাকে, বুঝলে? তাই তো বলছিলাম যে আত্মার সদ্গতি না হলে বড় মুশকিল হয় অনেক সময়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতো লোকের লাভ হয় বই, অস্বীকার করবো না ব্যাপারটা। একটু দম নিয়ে কথাটা শেষ করলো সাধুরাম হালদার। ওনার মুখ থেকে কথাটা প্রায় ছিনিয়ে নিয়ে সত্যেন বলল, লাভ? কেউ মরলে আবার আপনার কি লাভ কাকু? একটু খুলে বলুন না। পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করছে সবটা শোনার জন্য। হে হে করে খানিকটা হেসে নিলেন হালদার মশাই। ওনার হাসির মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে আছে, তা বুঝতে অসুবিধে হলো না কারো। তোমরা মাছ ধরতে পারো?
হ্যাঁ, ছিপে করে রুই কাতলা তুলেছ কখনো? বেশ বড় রুই কাতলা যখন বড়শিতে গাঁথে, তখন সেই মাছকে খেলিয়ে খেলিয়ে জল থেকে ডাঙায় তুলতে দারুণ লাগে, বুঝলে? তুমি কত বড় মেচুরে তা বোঝা যায় তুমি কেমন মাছের চার তৈরি করো তা দেখে। হালদার কাকার কথা ওরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তাল কাটলো মাছ ধরার কথা শুনে। দুধের বদলে ঘোল খাইয়ে দিলে যা হয় আর কি। অপঘাতে মৃত্যুর সাথে রুই কাতলার কি সম্পর্ক কাকা? চুপ কর না একটু, দেখছিস তো হালদার দাদা বলছেন তো ওনার মতো, তো যেন অত সইছে না। এক ধমকে সত্যেনকে থামিয়ে দিল পিন্টু মাহাতো। এবার আর একটা বিড়ি ধরালেন সাধুরাম হালদার। তারপর বললেন, আছে আছে, অপঘাতে মৃত্যুর সাথে রুই কাতলারও সম্পর্ক আছে। যদি সত্যি সত্যি ব্যাপারটা তলিয়ে দেখতে চাও তবে চলো না কাল কালীরাঙার বিলে মাছ ধরতে যাই সন্ধ্যার পরে। কি, যাবে নাকি তোমরা আমার সাথে? এমন এক প্রস্তাবে রাজি না হয়ে পারা যায় না। হালদার কাকু, আপনি যদি চান তাহলে আমি যেতে রাজি আছি। আমার সাথে অচিন্তও যাবে না হয়। কিরে, যাবি তো তুই? ওদিকে তখন অচিন্ত ঘাড় নেড়ে সায় জানিয়ে দিয়েছে। সে না হয় বুঝলাম হালদার দাদা, কিন্তু শেষমেশ কি ওই কালীডাঙ্গার বিল ওদিকটা কি না গেলেই নয়? মানে লোকজন তো খুব একটা যায় না ওদিকে, তাই বলছিলাম আর কি। তাও আবার ভর সন্ধেবেলা, বাচ্চা ছেলে দুটোকে নিয়ে যাবে বলছো বটে, যদি কিছু আপদ বিপদ ঘটে। পিন্টু মাহাতোর গলায় চাপা ভয়ের সুর স্পষ্ট বোঝা যাচ্ছে কালীডাঙ্গা বিলের কথা শুনে। গ্রাম ছাড়িয়ে লোকের চাষের জমি, আর তারপরে মাইলের পর মাইল জলা জায়গাটা হলো সেই কালীডাঙ্গার বিল। এদিক থেকে ওদিক দেখাই যায় না। বেশিরভাগ জায়গাতেই নল খাগড়ার বন। এক মানুষ সমান খাগড়া গাছের জঙ্গলে জায়গাটা প্রায় দুর্ভেদ্য হয়ে থাকে বছরভর। তার মাঝে মাঝেই অবশ্য ফাঁকা জায়গা আছে বেশ কিছু। সাহসী মানুষজন ওখানেই ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে গিয়ে মাছ ধরে, কখনো ছিপে, কখনো বা খাপলা জাল ফেলে। মাছ পাওয়ার ব্যাপারে সুনাম থাকলেও জায়গাটার সম্পর্কে দুর্নাম আছে অনেক বেশি। যা হয় আর কি, গ্রামের মানুষজনের মুখে মুখে বিভিন্ন কথা রটে। বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে সেসব গল্প। না না পিন্টু কাকা, তুমি আর ভয় দেখিও না তো। এই প্রথমবার হালদার কাকা রাজি হয়েছে আমাদের নিয়ে যেতে, তুমি আর পাকা ধানে মই দিতে এসো না। বেশ বিরক্তির সাথেই বলে উঠল অচিন্ত। তাহলে ওই ঠিক হলো, কাল সন্ধ্যের পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজ তাহলে উঠি হে। এই বলে সেদিনের মতো আড্ডা থেকে বিদায় নিলেন সাধুরাম হালদার। ঠিক তার পরদিনই ছিল পূর্ণিমা। অচিন্ত বন্ধুর বাড়িতে থাকবে সেই মতো বাড়িতে বলে সন্ধেবেলাতেই এসে হাজির হয়েছে সত্যেনের বাড়ি। ভর সন্ধেবেলা মাছ ধরতে যাবে, তাও আবার ওই কালীডাঙ্গার বিলে। এ কথা শুনলেই ওর বাড়ি থেকে বেরোনো যে একদম বন্ধ হয়ে যেত তার বলার অপেক্ষা রাখে না। তাই বাড়িতে একরকম মিথ্যে কথা বলেই আসতে হয়েছে ওকে। এদিকে সত্যেনের বাড়িতে মানুষ বলতে মাত্র দুজন, সত্যেনের বাবা আর ওর বৃদ্ধা ঠাকুমা। ওর বাবা যদিও শহরে থাকে, পাটকলে মাস মাইনের চাকরি করে, গ্রামের বাড়িতে আসে মাঝে মধ্যে মাসের শেষে। সত্যেনের মা বছর কয়েক আগে মারা গেছে ডেঙ্গুর জ্বরে ভুগে। গতকালের কথা মতো সন্ধে ঘনিয়ে আসতেই ওরা দুজনে এসে দাঁড়ালো পাড়ার একদম শেষ প্রান্তে বুড়ো শিবতলায়। সত্যেনের হাতে কেরোসিনের হ্যারিকেন
আর অচিন্ত নিয়েছে 3 ব্যাটারির একটা টর্চ। আর ওদের দুজনের হাতেই আছে লম্বা বেতের ছিপ। হালকা ঠান্ডা পড়েছে এখন, সেই সাথে বেশ জোরে উত্তরে হাওয়া। গায়ে কাঁটা না দিলেও ঠান্ডা লাগছে ভালোই ওদের। কি রে, কখন আসবে বলতো হালদার কাকা? অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো সত্যেন। আরে এত তাড়াতাড়ি করলে কি হয়, জানিসই তো হালদার কাকার ব্যারাম। দেখ হয়তো আজগুবি কিছু করছে মাছ ধরতে যাওয়ার আগে। এত কুসংস্কার মাইরি এর আগে কোনো মানুষের মধ্যে দেখিনি। হ্যাঁ, ফিসফিসিয়ে সত্যেনকে বলল অচিন্ত। কিছুক্ষণ পরে ওদিক থেকে খুক খুক করে কাশির শব্দ শোনা গেল। কেউ যেন আসছে পা চালিয়ে। এই এই দেখ, মনে হচ্ছে হালদার কাকুই তো আসছে বোধ হয়। উত্তেজনা চেপে না রাখতে পেরে সত্যেনের গায়ে ঠেলা মেরে বলল অচিন্ত। কাছাকাছি আসতেই হালদার কাকা বলে উঠল, কি হে, তোমরা যে সব এসে গেছো দেখছি। আমি তো ভাবলাম এই রাত বিরেতে আর আসবেই না হয়তো। নেহাত খানিক ব্যঙ্গ করে এই কথাগুলো বলল হালদার কাকা। আপনি আমাদের যতটা ভীতু ভাবেন অতটাও ভীতু আমরা নই হালদার কাকা। দাঁত চেপে চেপে কথার উত্তর দিল সত্যেন। উঠতি বয়সে সব যুবকেরই রক্ত গরম থাকে। এমন অপমান তারা মেনে নেবে কেন? অনেকটা পথ হেঁটে যেতে হবে বিলের ধারে পৌঁছতে। পূর্ণিমার আলোয় চারপাশ কেমন যেন মায়াবী আলোয় ঢেকে আছে। পাকা ধান জমির মধ্যে সরু মেঠো পথে ওরা 3 জন শুধু হেঁটে চলেছে। সবার সামনে সাধুরাম হালদার হাতে আলো নিয়ে হেঁটে চলেছেন। একটা নাইলনের ব্যাগে মাছ ধরার সরঞ্জাম। মাছের চারের তীব্র গন্ধে চারপাশ ম ম করছে। পিছনে হাঁটছে ওরা দুজনের হাতেই এক গাছা করে লম্বা বেতের ছিপ। আচ্ছা কাকা, আপনি যে বললেন মানিকপুর গিয়েছিলেন, তা কোনো কাজে নাকি মেয়ের বাড়ি বেড়াতে? আচমকা অচিন্তর কথায় চারপাশের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। ওই আর কি, রথ দেখা কলা বেচা দুটোই হলো বুঝলে। খানিক হেসে কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল হালদার মশাই। ঠিক বুঝলাম না হালদার কাকা, রথ দেখা মানে? সত্যেন প্রশ্ন করতেই যাচ্ছিল, এমন সময় ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় সাধুরাম বলল, কাল জিজ্ঞেস করছিলে না যে অপঘাতে মৃত্যুর সাথে রুই কাতলার কি সম্পর্ক? আজ তোমাদের সত্যি সত্যি দেখাবো যে অপঘাতে মৃত্যুর পর মানুষের আত্মা কেমন আমাদের চারপাশেই থাকে। কথাটা শোনা মাত্রই ওদের দুজনের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। না না, বলছি যে যদি খুলে বলেন ব্যাপারটা তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় আর কি। প্রশ্নটা করার সময় কোথাও যেন কেঁপে গেল সত্যেনের গলার আওয়াজটা। এর মধ্যে হাঁটতে হাঁটতে ওরা যে কখন বিলের ধারে এসে পৌঁছে গেছে তা বুঝতেই পারেনি। বিলের ধারে এসে এক জায়গায় হালদার কাকা ব্যাগ খুলে কাগজে মোড়া বেশ কয়েকটা জিনিস বের করে আনল। চারিদিক ফিকে কুয়াশায় ঢাকা। ওদের থেকে ছিপগুলো চেয়ে নিয়ে একটা কাগজের মোড়ক খুলে খানিক লম্বা শাড়ি ছেঁড়া বের করে আনলো হালদার কাকা। লম্বালম্বি কয়েকটা টুকরো করে প্রত্যেকটি ছিপের ডগায় বেশ শক্ত করে গিঁট বেঁধে দিয়ে বিড়বিড় স্বরে কি একটা বলতেই অচিন্ত আর সত্যেন একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বিলের জলে গ্রামের জেলেদের 2-1টা ডিঙি নৌকা বাঁধা আছে বাঁশের খুঁটিতে। একটা ডিঙির দড়ি খুলতে খুলতে হালদার কাকা বলল, মানিকপুরে গিয়েছিলাম মেয়ের বাড়ি, ওখানে একটা অঘটন ঘটেছে বুঝলে। আসলে
মেয়ের বড় ভাসুর দিন কয়েক আগে গলায় দড়ি দিয়ে মরল। মহাজনের থেকে অনেক টাকা ধার করে আলু চাষ করেছিল গত বছর। আগের বছর আলুর ফলন একদম জুৎসই হয়নি। অতটা ধার শোধ দেওয়া তো দূর, সুদের টাকাটুকুও দিতে পারেনি মহাজনকে। দুঃখ কষ্টে লোকটা শেষমেশ গলায় দড়ি দিয়ে মরল। আমি খবরটা পেয়েই চলে গিয়েছিলাম মেয়ের বাড়ি। শোকের বাড়ি, তাও আবার অপঘাতে মৃত্যু। বুঝতেই পারছো সবার মনের অবস্থা কেমন। তাই দিন কয়েক থেকে এলাম, সব দিকটা একটু সামলে দিয়ে। জামাই আমার একদম ভেঙে পড়েছে বুঝলে। আর যাই হোক, নিজের দাদা তো। অবশ্য এর ফাঁকে আমিও একখানা কাজ হাসিল করেছি বলতে পারো। একটু দম নিয়ে আবার বলতে শুরু করলো হালদার মশাই। অনেককাল আগে শুনেছিলাম কেউ যদি গলায় দড়ি দিয়ে অপঘাতে মরে, তাহলে সেই দড়ির টুকরো যদি ছিপের ডগায় বাঁধা যায়, তাহলে সেই ছিপে মাছ নাকি অবধারিতভাবে ধরা পড়বেই। তকে তকে ছিলাম অনেকদিন। এবার সুযোগ এসে যেতে আর দেরি করিনি। বউয়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলে পড়েছিল মেয়ের বড় ভাসুর। এটা ওই শাড়ির টুকরো বুঝলে। এখন দেখি কতদূর কি হয় এই টোটকায়। কথাটা শোনা স্তক। সত্যেন আর অচিন্তর পা কেমন যেন ভারী হয়ে গেছে। পা দুখানি যেন এগোতেই চাইছে না আর। পিছন থেকে কেউ যেন ওদের নিঃশব্দে সাবধান করে চলেছে আর বলছে, যাস না বিলের জলে। তবুও হালদার কাকার কথা শুনেই উঠে পড়ল ওরা নৌকা। ছপ ছপ করে লগির ঠেলায় নৌকো এগিয়ে চলেছে বিলের আরো ভিতরে। সেই দিকটায় যাবে যেখানে বেশ খানিকটা ফাঁকা জায়গায় গিয়ে মাছ ধরবে ওরা। লম্বা লম্বা খাগড়ার বন পাশ কাটিয়ে এগিয়ে চলেছে ওদের ডিঙি। চাঁদনি রাতে চারপাশের বেশ কিছুটা জায়গা পরিষ্কার দৃশ্যমান। বিভিন্ন জলজ পোকামাকড় আর ব্যাঙের আওয়াজ জায়গাটাকে রীতিমতো গা ছমছমে করে তুলছে। হালদার কাকা, আপনার ভয় করেনি শাড়িটা নিজের সাথে করে নিয়ে আসতে? মানসিক জড়তা কাটিয়ে জিজ্ঞেস করল অচিন্ত। কিছুক্ষণ কোনো কথা নেই, কারণ নৌকোর পিছন দিকে সাধুরাম হালদার দাঁড়িয়ে দাঁড়িয়ে লগি ঠেলছে, আর ডিঙির সামনের দিকে মুখ করে বসে আছে ওরা দুজনে। এক মুহূর্তের জন্যে মনে হলো নৌকোয় বোধহয় আর কেউ নেই। ঠিক তখনই পিছন থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় আওয়াজ ভেসে এলো। ভয়? কাকে ভয় পাবো? ভয় তো পেতে হয় নিজেকে। আর ভয় পেলে কি এই সময় তোমাদের এখানে আসি? কথাগুলো বলেই খুব খুব করে কাশলো হালদার কাকা। একদল বুনো হাঁসের ডানা ঝাপটে উড়ে যাওয়ার শব্দ পেল ওরা। লগির ঠেলায় ছপছপে আওয়াজে ভয় পেয়ে গেছে বোধহয়। ওই দিকে ঘাড় ঘুরিয়ে চমকে তাকালো সত্যি। সাথে সাথে নৌকোটা দুলে উঠল একবার। আর একটু দেরি হলে হ্যারিকেনটা গড়িয়ে পড়ে যাচ্ছিল জলে। অচিন্ত হাত বাড়িয়ে ধরে না ফেললে পড়েই যেত হয়তো। কিছুক্ষণ পরে খাগড়ার বন পেরিয়ে এসে ওরা পৌঁছলো ফাঁকা একটা জায়গায়। ডিঙি থামিয়ে হালদার কাকা ততক্ষণে ব্যাগ থেকে বের করে ফেলেছেন মাছের চার। কি সুন্দর গন্ধ সেই চারের! এই গন্ধে মাছ আসুক কি না আসুক, না কুচু করে মানুষ ঠিক ছুটে আসবে। ছপাত ছপাত করে ডিঙির চারপাশে জলের মধ্যে মাছের চার ছড়িয়ে দিল হালদার কাকা। তারপর ছিপের ডোর খুলে বড়শির আগায় লাগালো মিনে বলতার টোপ।
ছিপগুলো সাজিয়ে নিয়ে গুছিয়ে বসল নৌকার উপর। সবাই যে যার ছিপের ফতনার দিকে তাকিয়ে বসে রইল এক দৃষ্টিতে। একটা পানকৌড়ি ট্যাঁ ট্যাঁ করতে করতে উড়ে গেল ওদের কিছুটা দূরে। অচিন্তর ডান দিকের কালো জলে তখন জোছনার আলো চকমক করছে। ওরা দেখল জলে ঘাই উঠল একটু দূরে। বড় মাছ কাছাকাছি এলে এভাবেই জলে ঘাই ওঠে। হালদার কাকা ঠোঁটের উপরে আঙুল চেপে ইশারায় ওদের চুপ করতে বললেন। কয়েক মুহূর্তের অপেক্ষা। ব্যাস, সাথে সাথে সত্যেনের ছিপে টান পড়ল সজোরে। ফতনা এক নিমেষে জলের তলায়। ছিপে টানে সত্যেন প্রায় উল্টে বিলের জলে পড়ে যায় আর কি। হাত থেকে ছিপটা ছিনিয়ে নিয়ে হালদার কাকা নিমেষে জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর ওরা দেখল পাকা মেছুরে কিভাবে খেলিয়ে মাছ তোলে। প্রায় মিনিট 15 পরে অন্তত কিলো চারেকের কাতলা হাতে এলো ওদের। প্রথমবারে এত বড় একটা মাছ ধরায় ওরা দুজনেই বেশ উত্তেজিত হয়ে পড়েছে। মাছটা ডিঙির খলুয়ে রেখে টোপ লাগিয়ে ছিপ ফেলা হলো আবার। তারপর শুরু হলো অপেক্ষা। সময় কাটছে একটু একটু করে। সবাই বেশ চুপচাপ, এক মনে যে যার ফতনার দিকে তাকিয়ে আছে। কেউ যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ওদের। আপনার টোটকা কাজে লেগেছে কাকা, তা না হলে ছিপ ফেলতে না ফেলতেই এই এত বড় মাছ উঠতো না। জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল অচিন্ত, কিন্তু ওদিক থেকে কোনো উত্তরই এলো না। তাই চুপ করে গেল ও। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। এবার বেশ বিরক্তিকর লাগছে ওদের। সেই যে একটা মাছ উঠেছে প্রথমেই, আর তো কিছুই উঠছে না ছিপে। দূর দূর, এসব অপঘাতের টোটকায় কোনো জোর নেই কাকা। যদি থাকতো তাহলে এতক্ষণ নৌকা ভরে যেত মাছে। চলুন ফিরে যাই, এই বেলা অনেকক্ষণ ধরেই বসে আছি, মনে হয় না আর কিছু আসবে। বেশ বিরক্তি নিয়ে কথাগুলো বলল সত্যেন। মাছ ধরতে এসে এত উতলা হয়ে উঠলে চলে? শেষ পর্যন্ত বসে থাকতে হয়। এত অধৈর্য হলে চলবে কেন? আবার সেই একই রকম ফ্যাস ফ্যাসে গলা শোনা গেল হালদার কাকার। কথাটা শেষ হতে না হতেই হাত 10 দূরে ঘাই মেরে উঠল কি একটা। এত বড় ঘাই দেখে মনে হচ্ছে আগেরটার থেকেও বড় কিছু এসেছে কাছে। সবাই সচেতন হয়ে টান টান হয়ে বসল তখন। আর ঠিক তার সাথে সাথেই টান পড়ল অচিন্তর ছিপে। সে যে কি মোক্ষম টান তা বলে বোঝানো যাবে না। ওরা দুজনে প্রাণপণে টেনেও ধরে রাখতে পারছে না ছিপটাকে। কি বলেছিলাম তোমাদের, এ কাপড় যে সে কাপড় নয়। আমি নিজে বেছে নিয়েছিলাম বলে কথা। টানো টানো, জোরসে টান দাও চেপে। হাওয়ায় ভাষা ভাষা ভাবে কথাগুলো বলল হালদার কাকা। ছিপের টানে ডিঙি তখন বেশ দুলছে। কাঠের পাটাতনের উপরে ওদের বসে থাকাই দায়। ছিপের সুতো হাতে নিয়ে দুজনেই টান দিতে দিতে কাছে টেনে আনছে মাছটাকে। জলের মধ্যে এদিক ওদিক ছুটোছুটি করছে মাছটা। ওকে বাগে রাখা খুব কঠিন কাজ। ওদিকে হালদার কাকা তখনও খ্যাক খ্যাক করে হেসেই চলেছে ওদের কীর্তিকলাপ দেখে। আর একটুখানি, ব্যাস, তারপর হাত বাড়ালেই পেয়ে যাবে মাছটি। ডিঙির কাছে আসতেই জলের মধ্যে হাত ডোবালো সত্যেন। সুতোর গোড়ায় ধরে এক ঝটকায় টান দিল জল থেকে উপরের দিকে। কি সর্বনাশ! এ কি দেখছে ওরা? ওরা দুজনেই স্পষ্ট দেখতে পেল একটা কালো রোমশ হাত জল থেকে উঠে আসছে ক্রমশ।
হাতের তালুতে গাঁথা ছিপের বড়শি। সেখান থেকে রক্ত ঝরছে টক টক করে। হাতের কোনোই অবধি টেনে মুখে তুলে ফেলেছে সত্যেন। ভয়ঙ্কর দৃশ্য দেখে আর স্থির থাকতে পারল না কেউ। হালদার কাকা, এটা কি হালদার কাকা? ওটা কি? ওটা কি হালদার কাকা? ওটা কি? হালদার কাকা, ও হালদার কাকা, জল থেকে কি একটা উঠে এলো, দেখলেন আপনি? ও হালদার কাকা, কাকা। চিৎকার করে চেঁচিয়ে উঠল ওরা দুজনেই। অচিন্ত ততক্ষণে ভয়ের চোটে হাতের ছিপটা ছুঁড়ে মেরেছে ওই হাতের দিকে। একটা মানুষের কালো রোমশ হাত এইভাবে জল থেকে উঠে আসবে ওদের চোখের সামনে, এটা শুধু অবাস্তবই নয়, অকল্পনীয় বটে। উত্তেজনা, ভয় আর তীব্র আতঙ্কে ওরা দুজনেই ঘুরে তাকালো হালদার কাকার দিকে। আতঙ্কের বোধহয় তখনও বাকি ছিল সব। কোথায় ওদের হালদার কাকা? নৌকোয় শুধু দুটি মাত্র প্রাণী। ভয়ঙ্কর কালীডাঙ্গার বিলে, ভয়ঙ্কর ওই রাত্রের অন্ধকারে এমন ভয়াল অবস্থায় ডিঙি নৌকার উপর বসে আছে শুধুমাত্র ওরা। হালদার কাকা কোথায় গেল? জলে পড়ে যায়নি তো হালদার কাকা? ও হালদার কাকা, এই তো একটু আগেই ছিলেন নৌকায়, এক নিমেষে উবে গেলেন নাকি মানুষটা? হালদার কাকা, হালদার কাকা, হালদার কাকা, হালদার কাকা, হালদার কাকা, আপনি কোথায়? হালদার কাকা! সভয়ে ওরা দুজনে চিৎকার করে উঠল। শীতের ঠান্ডা হাওয়ার বুক চিরে ওদের দুজনের আওয়াজ কাঁপতে কাঁপতে ছড়িয়ে যেতে লাগলো দূরে, আরো দূরে। সাথে সাথে বেশ খানিকটা দূরে খাগড়ার বনের পিছন থেকে আওয়াজটা এলো। অচিন্ত, ও অচিন্ত! এ কি? এই যে হালদার কাকার আওয়াজ, এটা কি হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো, এটা তো হালদার কাকারই গলার স্বর। হ্যাঁ। ভয়ে তখন ওদের হৃৎপিণ্ড ফেটে যাওয়ার জোগাড়। ওই ডাক শুনে দুজনেই চমকে উঠল আবার। ওদিকে তখন খাগড়ার বন পেরিয়ে আর একটা ডিঙি নৌকো এগিয়ে আসার ছপ ছপ আওয়াজ ভেসে আসছে ওদের কানে। ভয় পেও না তোমরা, আমি এসে গেছি। নৌকায় চুপচাপ বসে থাকো, একদম ভয় পেও না। বলতে বলতে আর একটা ডিঙির মুখ দেখা গেল খানিক দূরে। নৌকার উপরে দাঁড়িয়ে বাঁশের লগি ঠেলে দ্রুত এগিয়ে আসছেন হালদার কাকা। ওরা দুজনেই তখন ফ্যাকাশে মুখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সাধুরাম হালদারের দিকে। মুখে রক্ত যেন ভয়ে জমাট বেঁধে গেছে কোথাও। ডিঙি নৌকাটা কাছাকাছি আসতেই দ্রুত ওদের নৌকায় চলে এলেন হালদার কাকা। আর ভয় নেই, আমি এসে গেছি। একদম ভয় পেও না তোমরা। আমি জানতাম একটা কিছু বিপদ ঘটবেই, তাই খবরটা পাওয়ার পর পড়িমড়ি করে দৌড়ে আসছিলাম তোমাদের আটকাতে। এতটা রাস্তা তো, তাই একটু দেরি হয়ে গেল। আর এর মধ্যে এত কিছু যে ঘটে যাবে তা আন্দাজ করতে পারিনি। তোমাদেরকেই খবরটা দিতে বেরিয়েছিলাম যে আজ আর মাছ ধরতে গিয়ে কাজ নেই। সকাল থেকেই খুব একটা সুবিধের বুঝছিলাম না আমি। বয়স তো আর কম হলো না, চুল পেকে সাদা হয়ে গেছে আমার। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দেখা সত্যেনের ঠাকুমার সাথে। ওর মুখে যখনই শুনলাম যে তোমরা বেরিয়ে গেছো বাড়ি থেকে, মনে মনে কেমন একটা কু ডাকছিল। সাথে সাথেই আমি তোমাদের আটকাবো বলে ছুটলাম বুড়ো শিবতলার দিকে। ওখানে গিয়ে দেখি তোমরা সেখানে নেই। অথচ দেখো, আমি তোমাদের দুজনকে ওখানেই আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম। তখনই বুঝলাম ফাঁদে পা দিয়ে ফেলেছ তোমরা। তাই আর বিন্দু মাত্র অপেক্ষা না করে হন্তদন্ত হয়ে ছুটে এসছি বিনের দিকে। ভাগ্যিস তোমরা চেঁচিয়ে আমায় ডাকলে, তাই তো শুনতে পেলাম তোমাদের গলা। তা না হলে আজ যে আবার কিছু একটা বিপদ ঘটে যেত বাছা। যাক, বাবা বুড়ো শিব বড্ড বাঁচিয়ে দিয়েছে তোমাদের। অচিন্ত আর সত্যেন তখনও ভয়ে
একে অপরকে জড়িয়ে ধরে বসে ঠক ঠক করে কাঁপছে নৌকার উপর। কথা বলার মতো অবস্থায় নেই ওরা। ওদের বিস্ফারিত চোখই বলে দিচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ভয়াবহতা। কালীডাঙ্গার বিলের কালো জলে হালদার কাকা তখন শক্ত হাতে লগি ঠেলছে ছপাত ছপাত করে। ডিঙিটা সবেগে এগিয়ে চলেছে পাড়ের দিকে, সদ্য প্রাণে বেঁচে যাওয়া দুটো ছেলেকে সঙ্গে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাড়ে পৌঁছানো দরকার। ওদের পিছনে হয়তো তখনও রক্তাক্ত একটা কালো রোমশ হাত জলের উপর অর্ধেকটা জেগে হাতছানি দিয়ে ডাকছে তার নতুন শিকারকে। শুনছিলেন গল্প কালীডাঙ্গার বিল, রচনায় সুদীপ্ত দাস। গল্প পাঠ ও পিন্টু মাহাতোর চরিত্রে সৌরভ, সাধুরাম হালদারের চরিত্রে গৌরব, অচিন্তর চরিত্রে আমি সৌভিক, সত্যেনের চরিত্রে শুভম। গল্পের পোস্টার ডিজাইনিং ঋদ্ধিরাজ, শব্দ সংযোজন, ধ্বনি পরিকল্পনা ও আবহে কসমিক ওয়েভের বিশ্বদীপ ও অরিত্র। নির্দেশনায় টিম ইওর অক্টোপাস। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আপনার গল্প আপনি পাঠাতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া জিমেল অ্যাড্রেসে। সাবজেক্ট বক্সে অবশ্যই আপনার নাম ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। গল্পটি মনোনীত হলে আমরা আপনার সাথে যোগাযোগ করব ও গল্পের অডিও রূপান্তর করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।